যাতে আমরা পারি এই ব্যবসা করবো। দেখো ডাল, ডাল বা ডালু শব্দটা তোমরা পরিচিত। স্লোপ, ডাল হচ্ছে সমতল থেকে কতটুকু উঁচা, এটাই হচ্ছে ডাল। অর্থাৎ আমরা তো যদি বহিঃসংখ্য অনুযায়ী আমরা বলতে চাই, দেখো এখানে কয়টা চতুর্ভাগ? 4টা। এটা এটা কি ধনাত্মক চতুর্ভাগ না? এটা কি এক অক্ষের ধনাত্মক, মানে এক অক্ষের জন্য এটা কি ধনাত্মক চতুর্ভাগ না? আর এটা এক অক্ষের জন্য এদিকের গুলো হচ্ছে ঋণাত্মক চতুর্ভাগ, এদিকের গুলো এক অক্ষের জন্য ধনাত্মক চতুর্ভাগ, আর এদিকে ঋণাত্মক চতুর্ভাগ। এক অক্ষের এই যে ধনাত্মক চতুর্ভাগের সাথে এই এক অক্ষের ধনাত্মক চতুর্ভাগের ট্যানজেন্টকে ঢাল বলা হয়। তো এই জিনিসগুলো আসলে বোঝাটা কঠিন, যে ঢাল মানে m সমান tan θ। এইখান থেকে জিনিসগুলো বোঝানোটা কঠিন। আমরা যদি কতগুলো এক্সাম্পল দিয়ে বুঝি ঢালটা আমরা আরো ভালো বুঝবো। ঢাল মানেই দেখো, ঢাল মানেই তো উঁচা। ঢাল অত উঁচা না, উঁচা বোঝায়, মানে সমতল থেকে কতটুকু উঁচা উপরে আছে এই জিনিসটা আসলে ঢাল। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এদিকে মনে করো এদিকে একটা প্রোডাক্টের এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে দাম বা মূল্য। এটা একটা প্রোডাক্ট সেম, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে দাম। এখন তো তুমি যত এদিকে যাবা, এটা এক্স প্রাইম দিলাম, ওয়াই প্রাইম দিলাম, এখানেও এক্স প্রাইম দিলাম, সরি ওয়াই প্রাইম দিলাম। এখন এটা দুইটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট মনে করো, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এদিকে তুমি যখন যাবা সময় যাচ্ছে আর দামের ব্যাপারটা। তো তুমি দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে যদি দেখো আর এটা যদি দেখো, খেয়াল করো ওয়াই এক বরাবর দাম। ধরো সময় হচ্ছে এখানে মনে করো 1 দিন, 2 দিন, 3 দিন, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা মনে করো। এটা সময় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ঠিক আছে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা আর 40 টাকা। এখন তুমি যখন দেখবা, তুমি আমি দেখতে পাচ্ছ কোনটা উঁচু বেশি এখানে? প্রথমটা না? এটা একটু উঁচু মনে হচ্ছে না? আর একটু কি নিচু মনে হচ্ছে। এই ডাল থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো, দেখলেই বুঝতে পারবো কোনটার কিরকম একটা অবস্থা হচ্ছে, স্টেজটা হচ্ছে। তুমি যদি দেখো 2 দিন থেকে 3 দিনের হিসাবটা করো, তুমি দেখতে পাচ্ছ 2 দিন থেকে 3 দিনের এই সময়তে এই প্রোডাক্টের দাম কতটুকু বাড়ছে, আর 2 দিন থেকে 3 দিনের মধ্যে এই প্রোডাক্টের দাম কতটুকু বাড়ছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট A1, এটা প্রোডাক্ট 2 ধরো। এখন প্রোডাক্ট 1 এর দাম যদি তুমি হিসাব করতে চাও, এই যে তুমি এখান থেকে যাও 2 দিন বরাবর যাও, তুমি 2 দিন বরাবর যদি হিসাব করো, একটু খেয়াল করো, এই বরাবর মনে করো এর দাম ছিল 25 টাকা, 15 টাকা। খেয়াল করো দেখো, এটা এখানে দেখতে পাচ্ছি আমরা 15 ধরে নিলাম। এরপরে তুমি যখন এটা বরাবর উঠতেছো, দেখো এই বরাবর যদি তুমি আসো, এখন এটা ধরো মনে করো হচ্ছে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইটুকু দাম মোট বাড়ছে, এইটুকু উঁচা হয়েছে এইটুকু। আর এটা যদি তুমি এদিকে হিসাব করো, দেখো এইটুকু হচ্ছে উঁচা হয়েছে। তো এতটুকু সময়ের জন্য ওর দামের যে বৃদ্ধিটা হয়েছে সেটা হচ্ছে এইটুকু। এবং সেটা যদি আমি হিসাব করি, মনে করো এটা হচ্ছে যদি 15 হয় এবং এটাকে যদি আমি 23 ধরি মনে করো, তাহলে কত হচ্ছে যে 8 টাকা বাড়ছে একদিনে। সময়ের ব্যবধান দেখো, 2 দিন থেকে 2 থেকে শুরু করছি, 2 নম্বর দিন থেকে 3 নম্বর দিনে শেষ করছি, মাঝখানে সময় কয়দিন হয়েছে? কেমনে পাইছো? এটা এই দেখো এক্স অক্ষের এটা যদি x2 হয়, এটা যদি x1 হয়, তাহলে আমি দেখো x2 থেকে x1 বাদ দিলাম, একদিন পাচ্ছি না? পাচ্ছি। তার মানে হচ্ছে 3 বিয়োগ 2 সমান 1 দিন পাচ্ছি। এখন এই একদিনের জন্য দাম বাড়ছে কতটুকু খেয়াল করতো? 8 টাকা না? কয় টাকা? এই 8 টাকা না? এইটুকু নয়, এইটুকু চা হয়েছে না? তো দেখো শুরু হয়েছিল কত থেকে? এটাকে যদি আমি y1 ধরি, এটাকে y2 ধরলে একটু খেয়াল করে দেখো তো, এই যে এটা কত ছিল? y1 টা ছিল 15,
আর ওয়াই টু ছিল কত 23, পার্থক্য কত হয়েছে বলো তো? 8 টাকাটা কিরকম পাইছো তুমি? 23 থেকে আর 25 বিগ দিয়ে পাইছো না? অর্থাৎ ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিয়ে তুমি পার্থক্যটুকু পেয়েছো 8 টাকা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে একদিনে দাম বাড়ছে কয় টাকা? একদিনে দাম বাড়ছে কয় টাকা? 8 টাকা। এবার এদিকে একটু খেয়াল করি আমরা, দেখো ওর দিন হচ্ছে এটা, এই যে প্রথম 2 নম্বর দিন থেকে আমি যদি উচ্চ বরাবর উঠি, এখানে এই পয়েন্টটা পাচ্ছি, এর রেখাতে এই পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্ট বরাবর যদি আমি শুধু দাগটা নিই তাহলে দেখবো যে এটা হচ্ছে 10 টাকা। তার মানে যখন 2 নম্বর দিন ছিল, যখন 2 নম্বর দিন ছিল ওই প্রোডাক্টের দাম ছিল 10 টাকা। কয় টাকা ছিল? 10 টাকা। যখন 3 নম্বর দিন আসতেছি আমি শুধু টানতেছি, দেখো ও হার্ডলি আমার আমার লাইনটা একটু বাঁকা হয়েছে, ও হার্ডলি 14 টাকা হবে। এখানে আমি 14 ধরি। এখন বলো তো ওর, দেখো ওর সময়ে কত টাকা বাড়ছে? কয় টাকা? 4 টাকা বাড়ছে। তাহলে এখন এইটাই দেখো, তুমি গ্রাফ থেকে বুঝতে পারছো যত উচ্চা হচ্ছে ওর ঢাল তত বেশি। আসলে এখানে হলো যে এই যে এক চক্রের এক একক বৃদ্ধির জন্য, অর্থাৎ তুমি এক চক্র বরাবর যে এক গড় যাও, এখানে ঢাল কতটুকু বাড়তেছে, ওয়াই অক্ষ কতটুকু উপর দিকে উঠতেছে, এটার হারকে কি বলা হয়? ঢাল বলা হয়। অর্থাৎ তুমি এক চক্র এক গড় বাড়াচ্ছ, এক গড় বৃদ্ধির জন্য এখানে কতটুকু উঁচা হয়েছে দেখুন, এখানে এক গড় বৃদ্ধির জন্য উঁচা হয়েছে এইটুকু, এইটুকু উঁচা হয়েছে, এই যে এইটুকু আমি হিসাব করি এইটুকু উঁচা হয়েছে। আর এটা এক ঘরের জন্য উঁচা হয়েছে শুধু এবার টানলে এই যে এইটুকু, সামান্যটুকু। এই যে প্রতি এক গড় বৃদ্ধির জন্য কতটুকু উঁচু হচ্ছে, হিল হচ্ছে, এটাই হলো আসলে ডাল। ডাল হলো যে মানে এক চক্র বরাবর এক গড় বৃদ্ধির জন্য উঁচু কতটুকু হচ্ছে এটার হার। যদি 10 গড় বাড়াও ওটার জন্য, মানে যদি আমি অঙ্কিক নিয়ম অঙ্ক করি, ডাইরেক্ট বাংলা অঙ্ক, ডাল কিভাবে বের হবে দেখো। তুমি বলো তো এখানে আমি বৃদ্ধি করেছি কতটুকু বলো তো? আমি এরকম একটা মরা মার্কা নিচ্ছি আসলে, হয়তো ক্লাসের মাঝখানে সমস্যা, মার খাওয়ার জন্যই ক্লাস। এখান থেকে কেউ মার্কার নিয়ে গেছিল? হ্যাঁ, গতকালকে না স্যারকে একটা মার্কার দিয়েছি আমি। খেয়াল করো। আচ্ছা আমরা কি এই এক্সাম্পল গুলো বুঝছি? এমনি ডাল জিনিসটা বুঝছি। ডাল হলো যে তুমি এক চক্র দিয়ে কতটুকু বাড়ালে ওখানে উচ্চ কতটুকু হচ্ছে, এটা আমরা আরেকটা ক্লিয়ার এক্সাম্পল নিই, অনেক বেশি ভালো হবে। প্লিজ এই এদিকে দেখো, এটা এই এক্সাম্পল একটু ভালো করে বুঝো। এটা এদিকে হচ্ছে সময়, মনে করো 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে টাকা, মানি। ঠিক আছে, এদিকে হচ্ছে টাইম। এবং এই হিসাবটা হচ্ছে তোমার বন্ধুর, ঠিক আছে, তোমার বন্ধু জন, ওকে, ওর হিসাব। এখন দেখো এদিকে সেম, এদিকে আসছে তুমি ইয়ো। আমি গ্রাফটা একদম হুবহু আকারে আসলে দরকার, মানে তোরা যদি আমি কম্পেয়ার করতে চাই এখানে একুরেট কি মানে ডিসটেন্সটা ঠিক রাখতে হবে। আর এদিকে হলো মানি, মানি এন্ড টাইম, তোমার গ্রাফ, ঠিক আছে। এদিকে টাকা দিচ্ছি, ভ্যালিড রাখা উচিত আসলে। মনে করো 2 কোর 4 কোর 6 8 and 10, এদিকেও 2 কোর, এগুলো কিন্তু 20 টাকা। কি টাকা? 20 হিসাব করতেছি।
তো ব্রেড করে দিই। দেখো আমরা দুটোই ঢাল বের করবো। আসলে ঢাল হলো মানে এক চক্রের প্রতিঘর বৃদ্ধির জন্য ওয়াই কতটুকু বাড়তেছে হার। একদম সিম্পল চিন্তা করো, তুমি তোমার এখানে হিসাবটা করবা কত বছরে কত টাকা বাড়ছে ওর, তোমার বন্ধু আর ওরও। প্রতি বছর বছরে কার টাকাটা বাড়তেছে, প্রতি বছর কত টাকা কার টাকা বাড়তেছে, ওই হারটাকে এখানে ডাল বলা হবে এই গ্রামের ক্ষেত্রে। ধরো আমি বললাম যে তোমার এই দেখো তোমার বন্ধু জনের যদি হিসাব করি, জনের এই দেখো এই পয়েন্টটা যদি হিসাব করি 2 বছর, যখন ওর বছর 2 ছিল, বছর 2 ছিল, ওই বরাবর তুমি যদি একটা রেখা টানো, এই যে এটা হলো কি যখন বছর 2, খেয়াল করো, এটা হলো যখন বছর 2 ওর ইনকামটা দেখো, ওর টাকাটা তুমি দেখতে পাচ্ছ এটা 5 কোটি হবে, আমি লিখলাম এখানে 5 কোটি। অর্থাৎ এই বিন্দুতে দেখো বছর যখন 2 ছিল তোমার বন্ধু জনের, তখন 2 বছরে ওর টাকা ছিল 5 কোটি টাকা। খেয়াল করো, আমি ঢালগুলো বোঝার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য জিনিসগুলো নিয়ে আসতেছি। এখন তোমার বন্ধুর যখন তোমার বন্ধুর বয়স যখন বয়স বলতে 4 বছর পর, যখন 2 বছর ছিল তখন ছিল যে বছর যখন 2 তখন তার ছিল 5 কোটি টাকা, বছর যখন 4, খেয়াল করে দেখো বছর যখন 4, অর্থাৎ এই দেখো 4 নম্বর বছরে আমার এই ডটটা হচ্ছে 4 বছরের জন্য, বছর যখন 4 তখন তোমার বন্ধুর টাকা ছিল দেখো সেটা হচ্ছে 11 কোটি টাকা, 11 কোটি। তাহলে তুমি হিসাব করতে চাচ্ছ যে এই যে 2 বছর থেকে 4 বছরের এই সময়ে, অর্থাৎ সময়ের পার্থক্য, তুমি 1 চক্র বরাবর আমি সময় দিয়েছি না, 1 চক্র বরাবর আমাকে দিয়েছি সময় দিয়েছে, সময়ের পার্থক্য কতটুকু বলতো? এটাকে যদি আমি x1 ধরি, এটাকে যদি y1 ধরি, এটাকে x2, এটাকে y2 ধরি, স্যার একটু খেয়াল করো, এখন সময়ের বৃদ্ধি কি x2 - x1 না, x2 কি তাহলে সময়ের বৃদ্ধি, সময়ের পার্থক্য যদি বলি x2 - x1, x2 - x1 সমান কত 4 - 2 না, 4 - 2। এখন সময়ের পার্থক্যের জন্য ওর টাকা বৃদ্ধি কতটুকু হয়েছে, এটা কেমনে বের করবা? এটা যে y2 - y1 না, y2 কি y1। এখন তুমি হিসাব করতে হচ্ছে প্রতি বছরে কতটুকু বাড়ছে, মানে প্রতি বছরে। তো তুমি কি বলতে পারো যে x2 - x1 এর জন্য জনের টাকা কত বলতো? y2 - y1 না, y2 - y1, অর্থাৎ তো x2 - x1 মানে কত? তো এখন যদি বলি x2 - y1 কত 2 না, কত 2, আর y2 - y1 কত, y2 কত 11, y1 কত 5 সমান কত হচ্ছে 6। তুমি ওকে নিয়ম করলে দেখো 2 বছরের জন্য বন্ধু জনের টাকা বাড়ছে 6 কোটি টাকা, কয় কোটি টাকা? 1 বছরের জন্য বন্ধু জনের টাকা বাড়ছে কত 6 ডিভাইড বাই কত 2 সমান কত হয় 3। এই যে প্রতি বছরের জন্য তুমি যদি 100 বরাবর প্রতি বছর যাও, ওর কয় টাকা গড়ে বাড়ছে, এই যে এটা হার, এটাই হলো যে ডাল, এটাই হচ্ছে কি ডাল। দেখো খেয়াল করে দেখো তো, এই যে আমি যদি এগুলো অঙ্কের মাধ্যমে লিখি, চলকের মাধ্যমে x2 - x1 এর বৃদ্ধির জন্য জনের টাকা বৃদ্ধি পাই সমান, আমি কথাগুলো এখানে লিখিনি, জনের টাকা বৃদ্ধি পাই y2 - y1, তাহলে একের জন্য জনের টাকা বৃদ্ধি পাই, কথাগুলো একটু সাথে নিবা, y2 - y1 ডিভাইড বাই কত x2 - x1, এইটাই হলো ডাল। ডালকে m দিয়ে প্রকাশ করা হয়, ডাল m সমান y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তোমরা কি এই জিনিসটা বুঝছো? তাহলে ঢাল হলো যে তোমার 1 চক্রের বৃদ্ধির জন্য, একটু খেয়াল করো, 1 চক্রের বৃদ্ধির জন্য, 1 চক্রের প্রতি একক বৃদ্ধির জন্য y কতটুকু বৃদ্ধি পাচ্ছে, মানে খাড়া কতটুকু হচ্ছে, এটাই হলো ডাল। তুমি যদি খাড়া দিয়ে দেখতে চাও একটু খেয়াল করে দেখো তো, তুমি যখন এবার ওর টানবা, স্যার একটু এবার ওর টানবা, তুমি এইটুকুর জন্য তোমার খাড়া হয়েছে এইটুকুই, এই যে খেয়াল করো, এইটুকুর জন্য তোমার খাড়া হয়েছে এইটুকু, অর্থাৎ এইটুকু 1 চক্রের বৃদ্ধির জন্য y অক্ষের খাড়া হয়েছে এইটুকু, এটাই। অর্থাৎ উপরে এটাকে যদি আমি বলি রান, আমি যে এদিকে দৌড়াচ্ছি, মনে করো 1 চক্র বরাবর দৌড়ালে এই যে আমার বৃদ্ধিটা হচ্ছে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে রাইস, উপরে উঠতেছে, এই যে রাইস ডিভাইড বাই রান, এটাই হলো ডাল। এই ডালটা বুঝতে পারছো? ডালটা বুঝছো? এখন সেটা হবে তুমি
চাইলে আবার অ্যাঙ্গেল দিয়ে বুঝাইতে পারবা। খেয়াল করে দেখো, এই যে একটু খেয়াল করে দেখো তো, এই যে y2 মাইনাস y1, একটু স্যার খেয়াল করি, আমরা দেখতেছি ঢাল m সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এখন একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এই যে এই বিন্দুটা ছিল এখানে, খেয়াল করে দেখো তো, এই বরাবর যেহেতু x অক্ষ, তার মানে এটা x, দেখো খেয়াল করে দেখো, একটু আমরা ভালো করে খেয়াল করি, এই যে এটা হলো যে x2, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমি যে x2 হিসাব করি আর এটা হচ্ছে x1 হিসাব করি, তো দেখো এটা হলো যে x2 আর এটা হলো যে x1, তাহলে x2 মাইনাস x1 কে যদি আমি x বলি, পার্থক্যটুকুকে আমরা কি বলি, x বলি। এরপর দেখো এটা দেখো, এই বরাবর যদি আমি টানি, সেটা হচ্ছে এটা হচ্ছে y1 ধরেছিলাম আমরা, এটা হলো যে কি y2 না, এটা কি y2, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এটা যদি y1 হয় আর এটা যদি y2 হয়, তাহলে এই যে এইটুকু দূরত্ব, এটা কি y2 মাইনাস y1 না, y2 মাইনাস, আমরা সেটাকে যদি y ধরি, কি ধরি, y ধরি, তাহলে y ধরলে কি হচ্ছে, এটা হচ্ছে এই বাহুটা, এটা যদি y হয়, এটা যদি x হয়, তো ভালো করে খেয়াল দেখো তো, y2 মাইনাস y সমান হচ্ছে y, এবং x2 মাইনাস x1 সমান হচ্ছে x, অর্থাৎ ঢাল m সমান y ডিভাইড বাই x। এখন বলো তো, এটা যদি সমকোণ হয় আর এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটা লম্ব না, এটা কি, আর এটা হচ্ছে কি ভূমি না, তো এটা কি লম্ব বাই ভূমি হয়েছে না, m সমান tan θ, লম্ব বাই ভূমি হচ্ছে tan। ওকে জিনিসটা বুঝছো, ঢাল বুঝছো, তাহলে ঢাল জিনিসটা as simple as। এখন আমরা জিনিসটাকে আর একটু মডিফাই করতে চাই, আরো কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝবো এবং সূত্রটা বুঝবো, এবং আমরা অ্যাপ্লিকেশন গুলো যাতে করতে পারি, কখন ঢাল থাকবে না, কখন ঢাল ঋণাত্মক হবে, এই ব্যাপার স্যাপার। এখন স্যার তোমরা যদি ঢাল বের করতে চাও, কি বের করতে চাও, ঢাল বের করতে চাও, কেমনে ঢাল বোঝাবো, খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, দেখো ঢাল মানে হচ্ছে ঢালু হওয়া না, কি হওয়া, ঢালু হওয়া। তোমার যদি এরকম হয় যে আমি যদি এভাবে করে তোমাদেরকে বুঝাই যে এটা x অক্ষ, তো এটা y অক্ষ, দেখো এদিকে গিয়েছে জিনিসটা, দেখবা ও এদিকে গিয়েছে, খেয়াল করে দেখো তো, যখন x অক্ষের দিকে আমি প্রতি করে বাড়াচ্ছি, x অক্ষের দিকে প্রতি করে বাড়াচ্ছি, বলো y এর কোনো চেঞ্জ হচ্ছে এখানে, y এর কোনো চেঞ্জ হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি আমি বলি যে 2, এটা যদি বলি 4, এটা যদি বলি 6, এখন x অক্ষের বৃদ্ধি হচ্ছে, x অক্ষের বৃদ্ধি হচ্ছে। আমি যদি এই পয়েন্টটাকে হিসাব করি, এই যে এই পয়েন্টটা হিসাব করি, এই বরাবর যদি আমি উপরে উঠি, তাহলে এটা কি হবে বলতো 2, এই পয়েন্টটাকে যদি আমি বলি যে x1 y1 বলি, এবং এই বরাবর যদি আমি উপরে উঠি, এই বিন্দুকে যদি আমি বলি x2 y1, y কেন সেম, আচ্ছা আমি ধরে নিলাম যে 2ই দিলাম, আমি ডাল বের করতে গেলে কি হবে, ডাল হবে যে y অক্ষের কতটুকু বৃদ্ধি পেয়েছে, y অক্ষের কতটুকু বৃদ্ধি পেয়েছে, ডাল m সমান কি, m সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে এখন খেয়াল করে দেখো তো, y2 এর মান কত, 2 না, তুমি এ বরাবর আসলে কি পাচ্ছ, 2 পাচ্ছ না, কত পাচ্ছ, 2 পাচ্ছ, তার মানে এখানে y2 এর মান হচ্ছে 2। আবার তুমি যদি y1 এর মান দেখো, এটাও যদি এ বরাবর আসো, তাহলে 2 পাচ্ছ, তার মানে y1 এর মান হচ্ছে কত, 2। তাহলে তুমি এরপর দেখো x2 হলো যে এটা, x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে কত, x1 হচ্ছে কি 2। এখন x2 হচ্ছে 4 মাইনাস x1 হচ্ছে কত 2, আর y2 হচ্ছে 2 মাইনাস 2, এখন m সমান 0 ডিভাইড বাই কত 2, 0 ডিভাইড বাই 2 হলে কি হবে, 0 হবে। এক্ষেত্রে কোনো ঢাল আছে, ঢাল নাই, কমন সেন্স, ঢাল মানে ঢালু হওয়া, উঁচা হওয়া। তাহলে এখন দেখো এখানে উঁচা হয় নাই, উঁচু না থাকলে সেখানে কোনো ঢালও নাই, উঁচু না থাকলে সেখানে কি কোনো কি নাই, ঢালও নাই। এখন ঢালুটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনো কিছু মুভ করার জন্য ঢালু একটা অসাধারণ জিনিস। ধরো যেখানে ঢাল 0, ফ্ল্যাট স্পেস, ওইখানেও যদি বন্যা হয় পানি কোথাও যাবে না, পানি কি কোথাও যাবে না, যদি খেয়াল করো। তাই যারা এগুলো নিয়ে গবেষণা করে, ফ্লাড সংক্রান্ত ব্যবসা নিয়ে, ওরা
এই জায়গাগুলোকে অ্যানালাইসিস করে দেখে কতটুকু ঢালু আছে। যদি ফ্ল্যাট হয় পানিগুলো আটকে যাবে না। তুমি দেখো একটা ফ্ল্যাট সারফেসে যখন পানিগুলোকে ছাড়ে দিবা এগুলো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকবে। যদি সেখানে ঢালু হয় তার মানে আমি বলি এক চক্রের সাপেক্ষে সাপেক্ষে যদি যদি কি হয় উচ্চ হয় বা নিচু হয়, নিচু হলে এটা হচ্ছে নেগেটিভ ঢাল, বুঝতে পারছো? তো উঁচু বা নিচু হয় এক চক্রের বৃদ্ধি হচ্ছে এবং উচ্চ বা নিচুটা আপস এন্ড ডাউন হচ্ছে, এক্ষেত্রে পানিগুলো চলে যাবে। ধরো এটা একটা যদি জায়গা হয়, খেয়াল করো, জায়গা যদি ফ্ল্যাট হয় পানিগুলো থেকে যাবে গা, কিন্তু আস্তে আস্তে জায়গাটা আস্তে আস্তে একটু ড্যাম হচ্ছে, দেখবে পানিগুলো কিন্তু এদিক দিয়ে এখানে স্থায়ী হবে না, পানিগুলো আস্তে আস্তে চলে আসবে। এই তো ড্রেনিং করার সময়, নগরায়ন করার সময়, ড্রেনিং করার সময় শহরে সিটিতে এই স্লোপটাকে মাথায় রাখা হয় যে কতটুকু স্লোপ রাখা হচ্ছে এখানে পানিগুলো চলে যাওয়ার জন্য, পানি নিষ্কাশনের জন্য। ইটস টু ইম্পর্টেন্ট। এরপর দেখবা যখন যখন তুমি দেখবা বাঁক নিচ্ছে, আমি ঢালের কিছু ইউজেস দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়াররা এগুলোকে খুব কেয়ারফুলি মাথায় রাখে। একটা গাড়ি যখন এদিক দিয়ে আসবে, এখানে তুমি যখন ফিজিক্স পড়বা তখন বুঝতে পারবে টর্কের একটা ব্যাপার স্যাপার আছে। গাড়িটা আসার সময় এটা দেখবা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এর নিচের সারফেস থেকে উপরের সারফেসটা একটু ঢালু করা হয়। এটা কি করা হয়? ঢালু করা হয়। তার কারণ হলো যাতে সে সিটকে না যায়, সে কি না যায়, সিটকে না যায়। তুমি দেখবা যখন বাঁকা দেখবা নিচেরটা একটু ডাউন হয় এই সাইডটা, আর ওপাশটা একটু উঁচু হয়, এবং খুব সিস্টেম করে এই ডালটা রাখানো হয়। বুঝতে পারছো কি বলছি আমি? যাতে করে অ্যাক্সিডেন্টকে এড়ানো যায়। এরা যারা এগুলোর ইয়া করে, রোডে কনস্ট্রাকশনের কাজ করে, এগুলোর একটা নির্দিষ্ট ডাল আছে, মানে ও কতটুকু এক চক্রের বৃদ্ধি হলে কতটুকু সেখানে রাইজ করতে হবে, এই ক্যালকুলেশনটা করেই তারা রোডটাকে কনস্ট্রাক্ট করে। তুমি যখন খেলাধুলা দেখবা, যেমন সাইকেলিং আছে, মোটর সাইকেলিং আছে, এরকম কতগুলো র্যাম্পের মধ্য দিয়ে, ঢালুর মধ্য দিয়ে গাড়িগুলোকে উঠতে হয় না, উঠে আবার দেখবা অনেক উঁচু জায়গা, এবার আবার নিচে নামে। দেখবা এই গাড়িগুলো ওঠার সময় একটা হচ্ছে এরকম করে, এটা হচ্ছে পজিটিভ ঢাল দেওয়া হয়, গাড়ি এদিক দিয়ে যাবে, সেখান থেকে অনেক উপরে উঠে যাবে, আবার এদিকে একটা ঢাল দেওয়া হয়, হচ্ছে নেগেটিভ ঢাল, নিচের দিকে নামতে থাকবে, তো ও আবার আসে এখানে পড়বে। এখন এই ডালটা কতটুকু রাখলে ও কতটুকু রাইস, এখানে কতটুকু সুবিধা পাবে, এগুলো ক্যালকুলেশন করা হয়। ক্যালকুলেশন করে এই গেমগুলোকে আসলে সেট আপ করা হয়, এমনি এমনি করা হয় না। কারণ যদি ঢালের ব্যতিক্রম হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে মুভ করার সময় ঝামেলা হয়ে যাবে। এগুলো খুব প্রিসাইসলি হিসাব করে এই জিনিসগুলোকে সেট আপ করা হয়। তাহলে আমাদের অনেকগুলো ইউজেস আছে, তোমরা যখন দেখবা আসলে মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়, তোর গ্রাফটাকে বোঝানোর জন্য, প্রোডাক্টের দাম বাড়তেছে না কমতেছে কিনা, এই ব্যাপার স্যাপারগুলো, ডিমান্ড বাড়তেছে না কমতেছে কিনা, অনেক ধরনের চার্টগুলো অ্যানালাইসিস করার জন্য ওদেরকে ঢাল সম্পর্কে জানতে হয়। এইগুলো হচ্ছে ঢালের ইউজেস। সো এখন তোমরা ঢাল জিনিসটা বুঝছো না? এই বুঝছো? আচ্ছা, এখন আমরা নেগেটিভ ঢাল, পজিটিভ ঢাল সেটা দেখো। দেখো এটা এক চক্র, একটা এক চক্রের সমান্তরাল যদি রেখা হয়, দেখো এটা এক চক্র, এটা তার সমান্তরাল মানে কি, দুটো রেখা তখনই সমান্তরাল হয় যখন তাদের লম্ব দূরত্ব সমান হয়। কি দূরত্ব সমান হয়? লম্ব দূরত্ব সমান হয়। এটা ভালো করে খেয়াল করলে দেখবা, এটা দেখো এই দুটো দূরত্ব, এই দুটো রেখার মধ্যে যদি এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি হবে, এটাও 4 সেমি হবে, এটাও 4 সেমি হবে, তখনই আমরা বলতে পারবো এই দুটো রেখা সমান্তরাল। যদি এরকম না হয়, দেখা যাচ্ছে এরকম হয়, তুমি খেয়াল করবে যে এটা যদি 5 সেমি হয়, এটা 4 সেমি, এটা 3 সেমি, এটা 2 সেমি, আস্তে আস্তে কমতেছে, মানে একটা সময় গিয়ে এরা মিলিত হবে, মিলিত হয়ে গেলে তখন সেটাকে সমান্তরাল বলা হয় না। সমান্তরাল শব্দের ভিতরেই এর অর্থ সমান অন্তর, অর্থাৎ দুইটা রেখার অন্তর বা বিয়োগফল সবসময় কত হবে? সমান হবে। তুমি এই দেখো এটা দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব এটা 4, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 4, সবসময় একই হবে। যদি একই হয়, যদি লম্ব দূরত্ব মাঝখানে দূরত্ব সবসময় সমান হয়, এই দুইটা রেখাকে সমান্তরাল বলা হয়। এখন যদি এক চক্রের সমান্তরাল কোনো রেখা হয়, আমার ড্রয়িংটা কিন্তু একদম প্রপারলি দেখাচ্ছে না, এক চক্রের সমান্তরাল যদি কোনো রেখা হয়, তুমি ভালো করে খেয়াল করে দেখবা যে এখানে এক্স চেঞ্জ হচ্ছে, এটা x1, দেখো এই বরাবর এদিকে এক্স চেঞ্জ হচ্ছে, এক্স চক্রও চেঞ্জ হচ্ছে, কিন্তু ওয়াই চেঞ্জ হচ্ছে। তুমি দেখো না, এই বিন্দু থেকে যদি তুমি ওয়াই হিসাব করে এটা, এই বিন্দু থেকে ওয়াই হিসাব করলে এটা, এই বিন্দু থেকে ওয়াই হিসাব করলে কত, এটা ওয়াই চেঞ্জ হচ্ছে।
ওয়াই চেঞ্জ হচ্ছে না। তো ওয়াই যদি চেঞ্জ না হয়, আমরা ঢালের সূত্র জানি, খেয়াল করো, ঢালের সূত্র কি? y2 মাইনাস y1, x2 মাইনাস x1। এখন যদি y চেঞ্জ না হয়, x চেঞ্জ হচ্ছে, এদিকে যাচ্ছে তো x চেঞ্জ হচ্ছে, x2 মাইনাস x1, x চেঞ্জ হচ্ছে কিন্তু y চেঞ্জ হচ্ছে না। y চেঞ্জ না হলে কি সেম জিনিস থেকে সেম জিনিস বাদ দিলে কি উপরে 0 হবে না? উপরে কি হবে? 0 হবে। তাহলে 0 ডিভাইড বাই কি x2 মাইনাস x1, এই ক্ষেত্রে ডাল হচ্ছে 0। এটা মাথায় রাখতে হবে, এটা আমি শিখে তো আসে কিছুক্ষণ আগে এটা বুঝেছি। অর্থাৎ যে x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের কি হয়? সমান্তরাল হয়, তখন ঢাল নাই, ঢাল নাই। এখন আরেকটা জিনিস দেখো, যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষের সমান্তরাল হয়, একটা জিনিস দেখো তো, y অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y, এটা হচ্ছে আরেকটা রেখা আর কি, ab রেখা। তুমি যখন y অক্ষের সমান্তরাল দেখতেছো, এখানে কি চেঞ্জ হচ্ছে? y চেঞ্জ হচ্ছে না? কি চেঞ্জ হচ্ছে? তুমি দেখো এই বিন্দুতে হিসাব করলে y চেঞ্জ হয়ে গেছে, এই যে y, এই বিন্দুতে হিসাব করলে y চেঞ্জ হয়ে গেছে, এই বিন্দুতে হিসাব করলে y চেঞ্জ হয়েছে, দেখো এই বিন্দুতে হিসাব করলে y চেঞ্জ হয়েছে, y বারবার চেঞ্জ হচ্ছে, y বারবার চেঞ্জ হচ্ছে, x চেঞ্জ হচ্ছে এদিকে, এই x চেঞ্জ হচ্ছে, এই বিন্দুর জন্য x একই, এখানে যদি 2 হয়, এই যে 1 এটা 2 হয়, এই বিন্দুর জন্য x হচ্ছে, দেখো আমি x y দিয়ে যদি বোঝাই, খেয়াল করো, এটা যদি x1 y1 ধরি, এটাকে x2 y2 ধরি, এটা এই বিন্দুটাকে যদি আমি x3 y3 ধরি, তুমি ভালো করে খেয়াল করো, দেখো তো, খেয়াল করো, তোমার এই x1 টা সে 2 রয়ে গেছে গা, y1 চেঞ্জ হচ্ছে, এটা 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হয়, দেখবা x1 হচ্ছে, এবার আবার দেখো x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে 2, আর এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে হচ্ছে x2 হচ্ছে কত? 2, y2 হচ্ছে 4, এই বিন্দুতে দেখো বড়, এবার নামলে x হচ্ছে 2, y হচ্ছে সেই 3 রয়ে গেছে। এখানে উচ্চ বরাবর তুমি দেখবা যে এদিকে না গেলে x চেঞ্জ হবে, তো x এখানে থেকে গেছে, বারবার এদিকের বিন্দুগুলো তো সবসময় x সেম হবে, চেঞ্জ হচ্ছে y, কি চেঞ্জ হচ্ছে? y চেঞ্জ হচ্ছে। তো y চেঞ্জ হলে ডালের সূত্র আমরা কি জানি? ডালের সূত্র আমরা জানি যে m সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই কি x2 মাইনাস x1, m সমান, একটু খেয়াল করি, y2 মাইনাস y1। এখন y তো চেঞ্জ হচ্ছে, y কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। দেখো আমি যদি এখানে যদি নিই, এই দেখো আমি যদি y3 মাইনাস y1 নিই এবং x3 মাইনাস x1 নিই, একটু খেয়াল করে দেখো তো, দেখো y3 হচ্ছে কত? y3 হচ্ছে বরাবর 6, তাহলে হচ্ছে y1 কত? 2। তুমি যদি x3 নাও, ভালো করে দেখো, x3 হচ্ছে 2 আর x1 কত? 2, তাহলে m সমান, তাহলে 6 থেকে 2 চলে গেলে 4, 4 ডিভাইড বাই 0 না, তো 0 বাই সামথিং মানে কি? 0 বাই সামথিং মানে হচ্ছে ইনফিনিটি, এই মানটা অসীম, মানে এত বিশাল মান যে এটা আমাদের ব্রেন কিন্তু কি করতে পারবে না, ক্যালকুলেট করতে পারবে না। এই জিনিসটা আসলে অসংজ্ঞায়িত বোঝাইছে, আমাদের যে ডেফিনেশনটা আছে, আমরা যেটুকু বুঝি এটা এর বাইরে, আমরা এইটুকু বুঝবো না। এটা কিন্তু 0 নয়, 0 আর অসংখ্যের মধ্যে পার্থক্য আছে, 0 আর অসংখ্যের মধ্যে কি আছে? অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য দেখতে চাও? দেখো, খেয়াল করি আমরা, দেখো এই মনে করো প্লিজ, আমরা কথা না বলি, 10 এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 না? 10 এটাকে তুমি 1 দিয়ে ভাগ করলে কত হয়? 10 এটাকে 0.1 দিয়ে ভাগ করলে কত হয়? 100। 10 এটাকে তুমি 0.01 দিয়ে ভাগ করলে কত হয়? 1000। 10 এটাকে তুমি যদি 0.00 একটা শূন্য বাড়াচ্ছ, মানে মানটা শুরু করতেছো, যে আমরা কি মান শুরু করতেছি না বাড়া করতেছি, তাহলে কত হয়? 10,000 না? এরপর দেখো 10 এটাকে আমি 0.00 কোন শূন্য আরেকটা বাড়াচ্ছি, তাহলে 1 লাখ হয়ে যাবে না? একটু খেয়াল করে দেখো তো, মান আমি যত শুরু করতেছি নিচে, ওইদিকের মানটা বড় আসতেছে না ছোট আসতেছে? তাহলে আমি নিচে যদি দেখো xy, নিচের মানটা যত ছোট হয় তত মানটা কি বড় আসতেছে না? তো শুরু কি, তুমি যদি 10 কে 0.0000000001 দিয়ে ভাগ করো, অনেক বড় একটা মান আসবে, তো তুমি শেষ করতে পারবে না। 0.00000000 দিতে থাকবে, মানটা তত
বড় আসতে থাকবে। এটা যদি টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি যায়, বিশাল একটা মান আসবে, এত বড় মান আসবে যে আমাদের ব্রেন সেটা ক্যালকুলেট করতে পারে না। এই জন্য অসংজ্ঞায়িত বা আমাদের যে ডেফিনেশন আছে, সংখ্যা বোঝার যে সংখ্যা আছে, এটার বাইরে। এটা জিরো নয়, কিন্তু কি নয়, জিরো নয়। এই জিনিসটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হলো যদি 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 কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের কি হয়, তাহলে ডাল কি বলতো, ডাল হলো ইনফিনিটি। ডাল হলো কি ইনফিনিটি বা অসীম। দেখো ইনফিনিটি, দেখো এই দেখো ইনফিনিটিকে এটা কেন দেওয়া হয় জানো? তুমি এদিক দিয়ে যাইতে থাকবা এমন একটা লুপ, এর মধ্যে আর কি যাবে গা, তুমি এর বাইরে আসতে পারবে না। এই জন্য ইনফিনিটি বলা হয়, নেভার এন্ডিং লুপ, নেভার এন্ডিং লুপ। সো দেখো, তো ডাল হচ্ছে ইনফিনিটি কখন, যখন ওয়াই অক্ষের সমান্তরাল হয়। ওয়াই অক্ষের কি হয়, কোন সরলরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন তার ডাল হচ্ছে ইনফিনিটি, অসীম, দেখো অসংজ্ঞায়িত। দেখো এরপরে যদি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, কি হয় বলতো, বলো, যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ডাল কি, ডাল হচ্ছে জিরো, ডাল হচ্ছে কি জিরো। এইটুকু আমরা বুঝছি, এইটুকু বুঝছি। এখন আমরা এই কয়েকটা এক্সাম্পল, মানে কয়েকটা প্রবলেম সলভ করবো তোমাদের বই থেকে, আশা করি তোমরা পারবো। ও তোমাদেরকে একটা এখান থেকে একটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করতেছিলাম। দেখো ডাল বুঝো, স্ট্যান্ডটাকে বুঝো, এই খেয়াল করো, আমরা স্ট্যান্ডটাকে বুঝাবো। এই যে দেখো, এটা হলো যে এক্স অক্ষ, এটা কি অক্ষ, একটু ভালো করে খেয়াল করে দেখবা। আমি যদি একটু দেখো, এটা যদি মূল বিন্দু ধরি, জিরো জিরো ধরি, স্যার এটা হচ্ছে নেগেটিভ ডাল, আমরা এখানে পর্যন্ত বন্ধ করে দিই। 37 মিনিট ক্লাস মানে এগুলো অনেক।